আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। রাশিয়ার মস্কো শহর থেকে আসি। এখন আমরা জানবো ইরান যেই ক্ষেপণাস্ত্রটি যেটা তাদের দেশ থেকে ইসরায়েলের উপরে মারছে, যেটার নাম হচ্ছে সেজ্জিল ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটির সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আসলে এটা কিভাবে বানানো হইছে, এই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা এবং এই ক্ষেপণাস্ত্রটির যে বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা এখন জানবো। তো ইরানের সেজিল ক্ষেপণাস্ত্রের ১ম ব্যবহার ও বৈশিষ্ট্য। এটি ইরানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ, যা অপারেশন ট্রু প্রমিস ৪ এর ৫৪ তম ধাপ হিসেবে এটাকে পরিচালিত করা হইছে। এই ক্ষেপণাস্ত্রের যে ধরন, এটা হচ্ছে দ্বিপর্যায়ের কঠিন জ্বালানি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তো আপনারা ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে নাম শুনছেন অনেক সময়। এটা সেই জিনিসটাই ব্যালিস্টিক মিসাইল। তো এইটার যেই ক্ষমতা, এটার যে ডিসট্যান্স কাভার করার যে ক্ষমতা, এটা মূলত ২,০০০ কিলোমিটার থেকে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত ডিসট্যান্স এটা কাভার করতে পারে। মানে এই ক্ষেপণাস্ত্রটা ইরান থেকে তার যেই এরিয়াটা আছে, চারিদিকে যেই এরিয়াটা আছে, এই এরিয়ার চারিদিকে ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার যে রেঞ্জটা আছে, এটা কিন্তু কাভার করতে পারবে এই ক্ষেপণাস্ত্রটা এবং এটা কাভার করতেছে। আর এই ক্ষেপণাস্ত্রর যেই ওজন এবং আকার, এইটার যদি ওজন আমরা বলি, এটার ওজন হচ্ছে আপনার ২৩,৬০০ কেজিরও বেশি ওজন। প্রায় আপনার যদি আমরা বলি, এটা হিউজ পরিমাণ ওজন এইটার। তাহলে এইটার ওজন যদি এত হয় তাহলে এটার যে আকারটা, এটার যেই দৈর্ঘ্য এবং এটার যে ব্যাস কতটুকু হবে? এইটার দৈর্ঘ্য হচ্ছে ১৮ মিটার এবং এটার ব্যাস হচ্ছে ১.25 মিটার। আর এইটার যেই আপনার পেলোড ক্ষমতা, আপনার এটাতে যেই বোমা বহন করার যে ক্ষমতা, যেটাতে বিস্ফোরণ হয়, সেই বোমার বহন করার ক্ষমতা হচ্ছে ৫০০ কেজি থেকে ১৫০০ কেজির মতন বহন করতে পারে। আর এটাকে ইরান থেকে উপাধি দেওয়া হইছে হচ্ছে ড্যান্সিং মিসাইল নামে এটাকে ইরান থেকে উপাধি দেওয়া হইছে। কেন এই ক্ষেপণাস্ত্রটি এত বিশেষ ইরানের জন্য? যদি আপনারা খেয়াল করেন যে ইরানের কিন্তু আপনার এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু তেমন একটা ভালো না এবং ইরানের কিন্তু আপনার তাদের ইন্টারনাল যে বর্তমান সময়ের যেই আর্মি এবং নেভি এবং তাদের যে আপনার এয়ার ফোর্স এরা কিন্তু একটু, একটু অন্য পর্যায়ে কিন্তু এরা কাজ করতেছে। এরা কিন্তু নরমালি ইউএসএ, ইসরায়েলের মতো কিন্তু এরা কাজ করতে পারতেছে না। কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের নষ্ট করে দেওয়া হইছে এবং তাদের কিন্তু তেমন যুদ্ধ বিমান তাদের কিন্তু নাই। সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এখন ক্ষেপণাস্ত্র। সেজন্য তারা এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করছে এবং আপনারা যদি খেয়াল করেন যে পুরাতন যে ক্ষেপণাস্ত্রগুলা আছে, হ্যাঁ? কিছু ক্ষেপণাস্ত্র আছে হচ্ছে আপনার লোড করতে গেলে যেটা অনেক সময় নেয়, হ্যাঁ? ক্ষেপণাস্ত্রকে লোড করে এটাকে লঞ্চার থেকে কি করে লঞ্চার থেকে নিক্ষেপ করা, অন্য দেশের উপরে এটাকে পাঠানো, সেটার সময় ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে। যদি আমরা খেয়াল করি, এই সিজিল যেই ক্ষেপণাস্ত্রটি, এটা হচ্ছে কঠিন জ্বালানি ব্যবহার করে, যেটা হচ্ছে মিনিটের মধ্যেই আপনার উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়ে যায় এবং এটি দ্রুত প্রস্তুতি নেয়, হ্যাঁ? খুব দ্রুত প্রস্তুতি নেয় এবং একে ধ্বংস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আবার এটাকে ড্যান্সিং মিসাইল বলার কারণ হচ্ছে কি যে এইটা যখন শত্রুর যেই আকাশসীমা, হ্যাঁ? শত্রুর যে আকাশসীমা যেমন ইসরায়েলের ভেতরে যখন এটা যখন প্রবেশ করে বা যেকোনো আকাশসীমার ভিতরে এটা যখন প্রবেশ করবে, প্রবেশ করলে এই যেই আয়রন ডোম আছে, তারপরে ডেভিড স্লিংস আছে, যেই ধরনের আপনার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই আয়রন ডোম এটা তখন কি করে? এটাকে কিন্তু ডিটেক্ট করতে পারে না এবং ডিটেক্ট করলেও যখন প্রতিরোধ করতে যায় তখন এই ক্ষেপণাস্ত্রটা তার যে গতিপথটা আছে এটা সে চেঞ্জ করতে পারে এবং সে জিগজ্যাগ আকারের সে তার পথটা সে বানায় ফেলতে পারে। সেক্ষেত্রে কি হয়? আপনার প্রতিপক্ষ যখন এই ক্ষেপণাস্ত্রকে যখন আপনার এই প্রতিরোধ করতে চায় তখন এটা আকাশে আর প্রতিরোধ করতে পারে না। তখন এটা শত্রুর যেই এই আয়রন ডোমের অ্যা যে সেকশন যেটা দিয়ে তাকে প্রতিরোধ করবে সেটাকে তখন সে বোকা বানিয়ে সে ভূপাতিত হয়। ভূপাতিত হয়ে যেখানে পারে সেখানে একেবারে মেসাকার করে ফেলে। আর এটা সবচেয়ে হচ্ছে গোপনীয় যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটা যখন তৈরি করা হইছে, এই ক্ষেপণাস্ত্রের গায়ে মানে ক্ষেপণাস্ত্রের গায়ে তারা রাডার বিরোধী আবরণ ব্যবহার করছে। মানে রাডার যাতে ডিটেক্ট না করতে পারে এই ক্ষেপণাস্ত্রকে তারা সেই ক্যাটেগরির আবরণ ব্যবহার করছে, যেটা রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করা কিন্তু পসিবল হচ্ছে না। এখন এই ক্ষেপণাস্ত্রের যেই মানে এটার যে সর্বশেষ যদি আমরা বলি এটার হামলা এবং এটা তাৎপর্যটা কি?
তো ইরানের দিক থেকে যদি আমরা খেয়াল করি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তারা বলতেছে যে তারা এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর একটি কমান্ডো সেন্টারের দিকে নিক্ষেপ করছে। মানে ইসরায়েলি বিমান বাহিনীর যে কমান্ডো সেক্টর আছে ইসরায়েলের ভেতরে সেখানে তারা নিক্ষেপ করছে এবং তারা পাশাপাশি উপসাগরীয় যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলা আছে সেগুলাকেও তারা লক্ষ্যবস্তু করে রাখছে। তারা যেকোনো সময় সেগুলাতে তারা এগুলা মারবে। মেরে এই তাদের যেই শত্রু তাদেরকে কি করবে? শেষ করবে। আর এই ক্ষেপণাস্ত্রর মারার পরে যেই আপনার ক্ষয়ক্ষতি হইছে, হতাহত হইছে, সেটার ডিটেইলস তারা আপনার ইসরায়েলি যে সংবাদ মাধ্যম, তারা এটাকে একটু নরমালি ভাবে প্রকাশ করছে। তারা বলছে যে, তেল আবিবে মার্কিন দূতাবাসের একটি কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং, এবং কয়েকজন বেসামরিক নাগরিক আহত হইছে। অপরদিকে ইরানপন্থী যেসব সংবাদ মাধ্যমগুলা আছে, তারা বলতেছে যে, আপনার বাহরাইনে যে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর আছে, সেখানে তারা এই মিসাইলটা মারছে। মারার পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে। এখন আমরা যদি খেয়াল করি এই যেই বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের এই বাংলাদেশের মতো দেশ আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, সেটা নিয়ে আমরা একটু দেখব। আমরা যদি খেয়াল করি আপনারা জানেন যে ইতিমধ্যেই ইরান হরমুজ যে প্রণালী আছে সেটা কিন্তু তারা বন্ধ করে দিছে। এই হরমুজ প্রণালীর যেই ২০% জ্বালানি আসতো, হরমুজ প্রণালী দিয়েই কিন্তু জ্বালানি ২০% কিন্তু এখানে পরিবহন হতো। সেই ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে। অলরেডি ব্যারেল প্রতি $১০০ পার হয়ে গেছে এবং এটা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুব মারাত্মক একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। যদি এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমি দেখতে পারতেছি তেলের ব্যারেল প্রতি ১০০-১৫০ পার হয়ে যেতে পারে। ১০০ এখন তো ১০০ আছে, ১৫০ বা ২০০ র কাছাকাছি এটা যদি চলে যায় তাহলে দেখা যাবে যে আপনার আমাদের বাংলাদেশের মতো দেশ আমরা সাফার করব। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে এই জ্বালানি সংকট দেখা দিছে। আমরা যদি বৈশ্বিক যদি অস্থিরতা দেখি তাহলে দেখব হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলা আছে, এই দেশের যেই অর্থনৈতিক যে অবস্থা সেটা কিন্তু খারাপ হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন মিডল ইস্টের যেই সেক্টর গুলা আছে যেমন হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টর, তারপর হচ্ছে আপনার মিডল ইস্টের আপনার আবাসন সেক্টর এবং হচ্ছে আপনার মিডল ইস্টের যেই জ্বালানি সেক্টর। প্রত্যেকটা সেক্টর কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হইছে। সেই ক্ষেত্রে আমাদের মিডল ইস্টে প্রায় ৫০ লাখের উপরে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশী কিন্তু প্রবাসীরা আছে। যেমন সৌদি আরবে প্রায় আপনার ৪০ লাখের কাছাকাছি বাংলাদেশী প্রবাসী আছে। তো পুরো মিডল ইস্ট জুড়ে তখন কিন্তু এই যে আমাদের বাংলাদেশী ভাইরা যে চাকরি করে তাদের কিন্তু তখন কিন্তু একটা সমস্যায় তারা পড়ে যাবে এবং দেখা যাবে যে আমাদের বাংলাদেশে যে রেমিটেন্স আসতো সেটা কিন্তু সেই রেমিটেন্স আসার যে প্রভাব সেটা কিন্তু ব্যাহত হতে পারে। এই ছিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।